আপনি পাপন ভাইকে মিস করেন? হ্যাঁ মিস করি, প্রশ্ন করতে পারি না। পাপন ভাইকে যে প্রশ্নগুলো করতাম সেই একই প্রশ্ন তো আমি ফারুক ভাইকে করতে পারবো না, ফারুক ভাইয়ের প্রশ্নটা ডিফারেন্ট হবে। আর পাপন ভাইকে আরেকটা কারণে মিস করি, আই হ্যাড দ্য ফুল ফ্রিডম অ্যান্ড হি ক্যান ফিল যে তামিম ইকবালের জন্য মতো একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার তার দলে দরকার, যেই দলের ক্যাপ্টেন নাজমুল শান্ত হিমসেলফ। এমনি এমনি তো বলছে না। কালকে তামিম ইকবালের সাথে একটা মিটিং হলো, আমি নিশ্চিত জানি যে আপনি জানেন কি হয়েছে এবং তামিম আপনাকে কি বলেছে। না, তামিমের সাথে আমার আসলে ওভাবে কথা হয় নাই, আর কথা হওয়ার মতো যদি কোনো কিছু হতো নিশ্চয়ই কথা হতো, সেটা যেই দিক থেকেই হোক। তামিম ইকবাল ইজ আ ক্রিকেটার, যে আসলে আমার কাছে ক্রিকেটার না। আবার আমিও জার্নালিজম করি, তামিমের কাছে যে কেউ জিজ্ঞেস করতে পারে, উনিও আমাকে জার্নালিস্ট হিসেবে ট্রিট করে না। সো উই আর লাইক ব্রাদার্স। অ্যান্ড যদি কথা বলার মতো কিছু হতো, কোনো একটা পার্টিকুলার ইস্যুতে ডিসিশন হয়ে যাচ্ছে টাইপের এরকম একটা অবস্থায় তামিম ইকবাল থাকতেন, তাহলে নিশ্চয়ই সেই ব্যাপারটা সম্পর্কে হয়তো একটা আইডিয়া পেতাম। কোনো ধরনের আইডিয়া আমি পাই নাই, নাম্বার ওয়ান। এবং তামিম ইকবালের ব্যাপারে আমি যতটুকু জানি যে তিনি আসলে যেই ম্যাচটা রংপুরের এগেনস্টে, এবং এই ম্যাচটা ইজ লাইক আ এল ক্লাসিকো ইন বিপিএল, সো ওইটাতেই আসলে অনেক বেশি কনসেন্ট্রেট করার চেষ্টা করেছেন, যেহেতু হি হ্যাজ টেকেন 2 days। সো একটা দিন এখানটায় ব্যয় করে অ্যান্ড দেন দে আর ফ্লাইং ফর ঢাকা। তামিম ইকবালের দলের আর এই ভেন্যুতে কোনো কাজ কাম নাই, তখন হয়তো তামিম ইকবাল ডিসিশন নেবেন। এবং তখন যদি তামিম ইকবাল কোনো ডিসিশন মেক করে, আমার হয়তো একটা চান্স থাকবে সেটা জানার, কিন্তু সেটাকে বলে দিতে পারবো না কোনো জায়গায়। ব্যাপারটা সিদ্ধান্তটা কি হতে পারে আপনি তো অ্যাজিউম করতে পারেন? হ্যাঁ, অ্যাজিউম করতে পারি। সিদ্ধান্ত আসলে আমি সত্যি কথা বলতে কি, তামিম ইকবালের ফেরার চান্সটা খুব কম, টু বি ভেরি অনেস্ট। ফেরার চান্স কম হবার অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কথা, এই যে সিলেকশন প্যানেল গতকাল তামিম ইকবালের সাথে বসেছে, 2 দফা বসেছে, কিন্তু তামিম ইকবাল খান কিন্তু এই গত 23 সালের সেপ্টেম্বরের পর থেকে 2025-এর জানুয়ারি পর্যন্ত পৃথিবীতে ইনভিজিবল ছিলেন না। আমার এমন না যে এই পার্টিকুলার সিলেকশন প্যানেল, এখন অনেকে আমার উপর খেপবে আমি যদি প্রপার কথা বলি, এই পার্টিকুলার সিলেকশন প্যানেল গতকালকে দায়িত্ব নিয়েছে, গত 1 মাস আগে দায়িত্ব নিয়েছে। এদেরও কিন্তু যথেষ্ট বয়স হলো। এই সময় যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে সেও হামাগুড়ি দেওয়া শিখেছে, তার ঘাড় শক্ত হয়ে গেছে। তো বাংলাদেশ সিলেকশন প্যানেল বা নির্বাচনের সাথে যারা জড়িত, তারা কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার 3 দিন 4 দিন আগে তামিম ইকবালের সাথে মিটিং করবে? এটা আমার কাছে খুব ডিসগ্রেসফুল মনে হয়। মানে একজন ক্রিকেটার আপনার জায়গায় যদি আপনি থাকেন, যে আপনি একটা আপনার ডিসিশন মেক করে ফেলেছেন, শেষে এসে বিডি ক্রিক টাইম বলতেছে যে মারুষ প্রত্যয় আপনি বিবিসিতে জয়েন করেন না, আপনার 50,000 টাকা বেতন বাড়িয়ে দিতেছি। লাস্ট মোমেন্টে যদি আপনাকে এটা বলে, আপনার জন্য কিন্তু আসলে বিডি ক্রিক টাইমের পরে ডিসিশন মেক করা ডিফিকাল্ট হবে। সবার একটা স্পেস দরকার। সো ওই স্পেসটা তামিম ইকবাল পায় নাই। তারপরেও যদি তামিম ইকবাল ডিসাইড করে, রিডিসাইড করে টু প্লে ফর বাংলাদেশ ওয়ান্স এগেইন, আই উইল বি সারপ্রাইজড। কারণ তামিমের সবসময় একটা মোটো ছিল যে তিনি কিন্তু তার কনসেপ্টটা ক্লিয়ার করেছেন। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে যারা জড়িত, তারা কি কখনো তামিমের ব্যাপারে তাদের কনসেপ্ট ক্লিয়ার করেছে? সিলেকশন প্যানেল করেনি, বিসিবি প্রেসিডেন্ট যখন যে ছিল তারা কেউ ক্লিয়ার করে নাই, বোর্ড ডিরেক্টর যারা ছিল, ক্রিকেট অপারেশনসের দায়িত্বে যারা ছিল, কোচিং প্যানেলে যারা ছিল, কেউ কখনো ক্লিয়ার করেছে? আমরা কিন্তু তামিমকে যখনই পেয়েছি তখন জিজ্ঞেস করেছি, তামিম আপনি কি ন্যাশনাল টিমে খেলবেন কি খেলবেন না, কিন্তু বাকিরা কিন্তু উত্তর দেয়নি। তামিম চাইলেই খেলতে পারে না, আপনি চাইলেই এই মাইক্রোফোনটা হাতে নিতে পারেন না, কারণ আপনি এমপ্লয়ি ভাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমপ্লয়ার অফ তামিম ইকবাল খান অ্যান্ড আদার্স। সো ওই জায়গায় কি তারা সেই সিদ্ধান্তটা নিতে পেরেছে? ধরেন তামিম খেলবে না, নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, সেই ডিসিশনটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এতদিন ঝুলিয়ে রেখেছে, সিলেকশন প্যানেল এতদিন ঝুলিয়ে রেখেছে। সাকিব আল হাসানের ইস্যুতে বাংলাদেশের সিলেকশন প্যানেল দে আর ওয়েটিং ফর আ ডিসিশন ফ্রম দ্য টপ লেভেল। তামিম ইকবালের তো ওই টপ লেভেল থেকে ওয়েটিং করার বিষয় ছিল না। দিস আর দ্য পয়েন্টস দ্যাট শুড বি ডিসকাসড ইন এভরি মিডিয়া। এগুলো আলোচনা হয় না প্রত্যয়, কোথাও হয় না। অসংখ্য মাইক্রোফোনস আমরা দেখি, কোথাও এই ডিসকাশনসগুলো হয় না। হোয়াট বিসিবি ডিড ফিউ মান্থস এগো, 2024-এ কী করলো সেই আলোচনাটা কেউ হয় না। আই ডোন্ট ওয়ান্ট যে তামিম ইকবাল খেলুক, অর নট লাইক দ্যাট যে তামিম ইকবাল খেললেই আমার ভালো লাগবে, কিন্তু একজন এক্স ক্যাপ্টেনের ব্যাপারে ক্রিকেট বোর্ডের অবস্থানটা আরও ক্লিয়ার হওয়া দরকার ছিল। ইউ আর কলিং তামিম ইকবাল on that particular time whenever your top order is struggling. Your captain ওডিআইতে ঠিক আছে, বাট বাকি ফরম্যাটসগুলোতে খুব একটা ফর্মে নেই, কনফিডেন্সের একটা জায়গায় নিশ্চয়ই শান্তির উপর একটা প্রভাব পড়েছে। লিটন কুমার দাস স্ট্রাগলিং, তানজিদ হাসান তামিম লাস্ট সিরিজে ব্যাক টু ব্যাক অর্ধশতক করেছে, বাট বাংলাদেশ ম্যানেজমেন্টে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না গ্লোবাল ইভেন্ট যেটা, সেখানটায় গিয়ে তিনি এটার কন্টিনিউটি রাখতে পারবেন, পারবে না, বলতে পারবে না। সৌম্য সরকার অবশ্যই গ্রেট ক্রিকেটার, বাট নট কনসিস্টেন্ট। সো আপনার টপে তো কোনো এক্সপিরিয়েন্স নেই, ইউ নিড সামওয়ান। নাজমুল হাসান শান্তু, হি ইজ রিকোয়েস্টিং তামিম ইকবাল টু রিডিসাইড টু প্লে ফর বাংলাদেশ ওয়ান্স এগেন। ওয়াই? বিকজ নাজমুল হাসান শান্তু ইজ রাইট নাও দ্য পার্ট অফ
বরিশাল। তামিম ইকবাল is right now the part of বরিশাল. নাজমুল শান্ত right now can understand how তামিম leads a team and he can feel যে তামিম ইকবালের জন্য মতো একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার তার দলে দরকার, যেই দলের ক্যাপ্টেন নাজমুল শান্ত হিমসেলফ। এমনি তো বলছে না, শান্তর থিঙ্কিং ঠিক আছে, কিন্তু শান্তর থেকে বড় মাথা যারা, আমার কাছে মনে হয় যে তারা এই ছোটো ছোটো ব্যাপারগুলো মিস করে গেছে। আমরা শুনেছি যে 19 জনের যে দলটা করা হয়েছে নির্বাচক প্যানেলের থেকে, সেখানে 4 সিনিয়রই আছেন। এই ব্যাপারটা কীভাবে দেখছেন? এটা কি আসলে একটা জায়গা থেকে একটু সেফ অপশনে থাকা কিনা বা সেফ অপশন বেছে নেওয়া কিনা? না, সিলেকশন প্যানেল তো একটু বাটেও আছে, কারণ সিলেকশন প্যানেল জানে না যে আসলে কার ব্যাপারে কী কল আসবে। কিন্তু এটা যেন একটা মানে ভৌতিক ব্যাপার, হ্যাঁ, এটা যেন একটা স্পিরিচুয়াল ব্যাপার যে আপনি কিছুই জানতে পারবেন না, গায়েবীভাবে সব কিছু ডিসিশনসগুলো হবে। সো 19 জনের স্কোয়াড যে করেছে, সেফে থাকা তো একটা কারণ রয়েছেই, এবং একই সাথে লাস্ট মোমেন্টে যদি কল করা হয় যে সাকিব আল হাসান খেলবে, ধরেন ডিসিশন মেক করা হলো, বাংলাদেশে এগুলো হয় প্রত্যয়। লাস্ট T20 ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানটাও অনেক সারপ্রাইজিং ইস্যুস ছিল না। আবার যদি লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কথা বলি, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদের থাকার কথা ছিল না, শেষ মুহূর্তে তিনি চলে এলেন, যেখানে তামিম ইকবালের থাকার কথা ছিল তিনি সেখান থেকে বাদ পড়ে গেলেন। সো এই সারপ্রাইজিং ইস্যুগুলো যখন হয় একটা ক্রিকেট বোর্ডে, এবং এত সারপ্রাইজিং হয় যে এখানটায় আসলে তাহসান এবং তার নববধূর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর ফারুক ভাই ফাহিম ভাইয়ের বিচ্ছেদ হয়ে গেল। সারপ্রাইজিং ইস্যু হয় এখানটায়। সো এই সারপ্রাইজিং ইস্যুগুলো বাংলাদেশের ক্রিকেট বোর্ড পরিচালনায় হয়, মাঠের ক্রিকেট যারা রান করেন তাদের মধ্যে হয়, যারা দলে থাকেন তাদের মধ্যে হয়। সো 19 জনের স্কোয়াড তো ডেফিনেটলি একটা সেফ সাইড। আপনি ফারুক ভাইয়ের কথা বলছিলেন, ফাহিম ভাইয়ের কথা বলছিলেন। বাংলাদেশ ক্রিকেটের জন্য আমরা মাঠে সাকিব তামিমের দ্বন্দ্ব দেখেছি, এখন যদি বোর্ডের মধ্যে এরকম দ্বন্দ্ব থাকে, তাহলে এটা আসলে কত বড় নেগেটিভ সাইন আমাদের ক্রিকেটের জন্য? না, এই দ্বন্দ্বটা আসলে আমার কাছে মনে হয় যে মানে বাংলাদেশের ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন কতটা আসলে হাস্যকর, এটা প্রমাণিত হয়ে যায়। কারণ আমার এই কথা হয়তো অনেক বড় শোনাবে, বাট যে ঘটনাটা ঘটেছে, ধরেন এখানে আমি দুইজনের ব্যাপারে আমি খুব বেশি মনক্ষুণ্ণ হয়েছি, কষ্ট পেয়েছি। দুইজনে আমার খুবই রেসপেক্টেড। ক্রিকেট বোর্ড পরিচালনা করতে হবে সবাইকে নিয়ে। যে অভিযোগ উঠেছে যে ফারুক ভাই একলা চালান, এটা ফারুক ভাইয়ের কাছ থেকে এক্সপেক্ট করি না, কারণ ফারুক ভাই লাস্ট ফিউ ইয়ার্স প্রিভিয়াস বোর্ডের এগেনস্টে যত সমালোচনা করেছেন, একনায়কতান্ত্রিক যে ডিসিশনসগুলো মেক হয়েছে সেটার এগেনস্টে তো করেছেন। তো এখানটায় এসে ফারুক ভাই যদি একই কাজ করেন, এটা যদি সত্য হয়, আবারও বলতেছি, কারণ আমরা তো বোর্ডের ভিতরে ঢুকিনি, আমি ডাইরেক্টরও না, এটা খুবই দুঃখজনক। আবার ফাহিম ভাই আমাদের ক্রিকেট মস্তিষ্ক, ক্রিকেট গুরু, বাংলাদেশের ক্রিকেটের সবার একজন অভিভাবক, সকল মহলের অভিভাবক। পাপন ভাইও তার কাছ থেকে পরামর্শ নিতেন যখন তিনি বোর্ডে চাকরি ছেড়ে দিয়েছেন সেই সময়টায়। সেই ফাহিম ভাই এরকম একটা প্রবলেম যদি হয়, যেই প্রবলেমটা বোর্ড রিলেটেড, তিনি বোর্ডের মিটিংয়ে কেন সেটা তুললেন না? ক্রিকেট বোর্ডের মিটিংয়ে তো এটা আগে তোলা দরকার ছিল, বিফোর টেলিং এভরিথিং অর এনিথিং উইথ আ রিপোর্টার অর সাম মিডিয়া। সো আমার কাছে মনে হয় ফাহিম ভাই যেটা করেছে এটাও ক্রিকেট বোর্ডের ইমেজকে ড্যামেজ করেছে, ফারুক ভাই যেটা করেছে সেটাও ক্রিকেট বোর্ডের ইমেজকে ড্যামেজ করেছে। একক সিদ্ধান্তে বোর্ড চালানোটা কোনোভাবেই সমর্থনযোগ্য না, আবার বোর্ডের কথা, ঘরের কথা বাইরে এসে বলে দেওয়াটা সমর্থনযোগ্য না। এটা কোনোভাবেই ম্যাচুরিটির আসলে লক্ষণ না। রিয়াসাত ভাই, লাস্ট প্রশ্ন একদম করি সাকিবকে নিয়ে। সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা আসলে কতটুকু? বোর্ড কি আসলে চায় সাকিব খেলুক? ওই ধরনের পদক্ষেপ কি তারা নিয়েছে, নাকি মানে মুখের কথা যে আসলে আমরা চাই সাকিব খেলুক, সাকিব আমাদের রাডারের মধ্যে আছে? বোর্ডের ডিসিশনগুলো পাপন সাহেব যখন ছিলেন তখন একরকম হতো, কারণ পাপন ভাই আসলে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের ঊর্ধ্বে অবস্থান। আপনি পাপন ভাইকে মিস করেন? হ্যাঁ, মিস করি। প্রশ্ন করতে পারি না পাপন ভাইকে, যে প্রশ্নগুলো করতাম সেই একই প্রশ্ন তো আমি ফারুক ভাইকে করতে পারবো না, ফারুক ভাইয়ের প্রশ্নটা ডিফারেন্ট হবে। আর পাপন ভাইকে আরেকটা কারণে মিস করি, আই হ্যাড দ্য ফুল ফ্রিডম টু আস্ক এনিথিং। এখনও আমি সেই ফ্রিডম এনজয় করি অবশ্যই, কিন্তু পাপন ভাইয়ের সময় ধরেন এটা খুব ইন্টারেস্টিং হতো, পাপন ভাইকে প্রশ্ন করা, আশপাশ থেকে মাথা ঝোঁকানো যারা আশপাশে থাকতেন, মানে ওইটা না, ওই সেট আপটা অন্যরকম। পাপন ভাইয়ের সময়ের যে সেট আপটা, যে ফানি মোমেন্টসগুলো ক্রিয়েট হইতো, পাপন ভাইকে প্রশ্ন করা, মাঝখানে ধরেন ইনপুট দিলাম যে পাপন ভাই মিরাজ তাহলে কেন নাই, পাপন ভাই কিছুক্ষণ থাইমে গেল, তাই তো মিরাজ কেন নাই। এই যে ঘটনাগুলো, এগুলো আমি শুধু না, পুরো বাংলাদেশের জনগণ পাপন ভাই বিরোধী, পাপন ভাই সমর্থক, মিডিয়া, ক্রিকেটার সবাই মিস করে। সেরা নির্বাচককে ভাই আমার কাছে মনে হয় যে সেরা নির্বাচক যদি আপনি বলেন, সোফার, অন্যভাবে নিয়েন না, এই প্রধান নির্বাচকের দায়িত্বে যারা বিভিন্ন সময় এসেছে আমি তাদের কাউকে এটা দিতে চাই না। হান্নান সরকার আমার কাছে মনে হয় সেরা নির্বাচক, যতদূর আমি তার কাজ দেখেছি, বোঝার চেষ্টা করেছি। হি ইজ গুড, কি বলবো, গুড হ্যান্ড, গুড পারসন, অ্যান্ড হি হ্যাজ সাম আইস টু পিক দ্য রাইট ওয়ান।
অনেক কিছুই আসলে ক্ষমতার কম তো করতে পারে না, আবার ক্রিকেট বোর্ডও আসলে সাধারণ নির্বাচক হিসেবে যাদের দায়িত্ব দেন তাদেরকে বেতন থেকে শুরু করে ওই গার্ডসটাও খুব একটা দেয় না। বাট হান্নান সরকারের নির্বাচন প্রক্রিয়া, হান্নান সরকারের দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়।